আসসালামু আলাইকুম। সো আজকের এই ভিডিওতে আমি আমার অ্যাডমিশন জার্নি শেয়ার করব। সো কারেন্টলি এইচএসসি 25 ব্যাচের অ্যাডমিশন সিজন চলতেছে এবং 26 ব্যাচেরও সামনে এইচএসসি, দেন 27 ব্যাচ নতুন কলেজ স্টার্ট করছে। সো সবারই কাজে লাগবে। মেইনলি আমার এই ভিডিওটা একটা গাইডলাইন ভিডিও হবে ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ভার্সিটি অ্যাসপিরেন্টস। সো যারা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে বা সামনে নিবে তাদের জন্য একটা গাইডলাইন ভিডিও হবে। সো আমি শাফিন মাহবুব, পড়াশোনা করছি ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস, বুটেক্সের 51 ব্যাচ। সো শুরু করা যাক। সো প্রথম যে পার্ট সেটা আমি ডিসকাস করব আমার কলেজ এবং প্রি অ্যাডমিশন টাইম, মানে মেইনলি এইচএসসি প্রিপারেশন আর এইচএসসিতে থাকতে বা কলেজে থাকতে আমি এই অ্যাডমিশনে কী কী প্রিপারেশন নিয়েছিলাম। সো প্রথম ক্ষেত্রে কলেজ এবং এইচএসসি প্রিপারেশন। সো এইচএসসিতে আমার মানে ভালো লেভেলের প্রিপারেশন ছিল। ফার্স্ট অফ অল আমি যদি ফিজিক্সের কথায় আসি, ফিজিক্সে আমার কনসেপ্ট এইচএসসি লেভেল পর্যন্ত মোটামুটি কমপ্লিট ছিল, ক্লিয়ার ছিল সব কনসেপ্ট এইসব। তো ফিজিক্সের ক্ষেত্রে আমি পড়ছিলাম ইসাক স্যারের বই এবং তপন স্যারের বই, মানে এগুলি ম্যাথগুলা করছিলাম, সাথে টেস্ট পেপার তো ছিলই, টেস্ট পেপার সলভিং। তো টেস্ট পেপার টিপি লিখতেছি। দেন কেমিস্ট্রির ক্ষেত্রে আমি যেই টিচারের কাছে পড়তাম, বাসার স্যার, সো ওনার নোটটাই ফলো করতাম। উনি নোট আকারে দিত, তাও হাজারে নাক স্যারের বই আমি রিডিং করতাম। আর সাথে কেমিস্ট্রি ক্ষেত্রে থিওরিটা অনেক ইম্পর্টেন্ট, সো থিওরিটা ভালোভাবে পড়তাম, আর সাথে টেস্ট পেপার সলভিং তো পড়তামই। আর ম্যাথের ক্ষেত্রে ম্যাথ পড়তাম, মানে কেমিস্ট্রির ম্যাথগুলোর ক্ষেত্রে যেমন চ্যাপ্টার 2 এ আছে, সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3 এ আছে, সো ওগুলোর ক্ষেত্রে ম্যাথ প্র্যাকটিস করতাম। দেন হায়ার ম্যাথে আমি এসি আহমেদের বই ভালোভাবে করছিলাম, মানে অনেকবারই করা হয়েছিল। অ্যান্ড সাথে কেতাবউদ্দিন স্যারের বইটাও একবার পড়ছিলাম, আর সাথে টেস্ট পেপার সলভিং এটা তো ছিলই। সো আমার এইচএসসিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ স্পেশালি অনেক ভালো প্রিপারেশন ছিল, এবং আমাদের বেলায় কিন্তু ফিজিক্স এক্সাম হয়েছিল, কিন্তু আমি যেহেতু এইচএসসি 24 ব্যাচ, আমাদের কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজি এক্সাম হয়নি, সো বাকিগুলো হয়েছিল। সো কিন্তু কেমিস্ট্রি আর ম্যাথে আমার ভালো প্রিপারেশন ছিল, ইভেন বায়োলজিতেও। সো এইচএসসিতে একটা ভালো প্রিপারেশন থাকা লাগবে। এইচএসসি যদি স্টার্টটা বলি, আমাদের যে 2022-এর অক্টোবরে আমাদের এসএসসি এক্সাম শেষ হয়, এবং আমি নভেম্বরের শেষের দিকে আর কি, অলমোস্ট ডিসেম্বর বলা যায়, মানে 1 মাস ব্রেক নিয়ে ডিসেম্বরের দিকে আমি, মানে নভেম্বরের শেষের দিকে আমি এইচএসসির পড়ালেখা শুরু করি, এবং তখন থেকেই আমার টার্গেট ছিল যে আমার মানে সামনে যে পড়ালেখা সেটা অ্যাডমিশন অ্যান্ড এইচএসসি দুইটার জন্যই আর কি পড়বো। সো ওই অনুযায়ী আগাই, এবং আমি যেটা সাজেস্ট করি যে নিশ্চয়ই এটা আমি এইচএসসি 27 ব্যাচকে বলবো যে 6 থেকে 8 মাসের মধ্যে তোমার টার্গেট ফিক্স করো যে অ্যাডমিশন টেস্ট দিলে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা নাকি ভার্সিটি নাকি মেডিকেল। সো এটা এইচএস মানে কলেজ শুরু 6 থেকে 8 মাসের মধ্যে ডিসাইড করতে হবে। এবং আমি যেমন ডিসাইড করছিলাম যে আমার ফার্স্ট প্রায়োরিটি হবে ইঞ্জিনিয়ারিং, আর সাথে আমি ভার্সিটি প্রিপারেশনটাও সাব হিসাবে নিব। সো আর ইউনিভার্সিটিগুলি যেগুলি টার্গেট করছিলাম, যে আমার বুয়েট, এর তো সব ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টেরই প্রথম টার্গেট বুয়েট থাকে। দেন বুটেক্স, মেইনলি আমি ঢাকায় থাকতে চাইছি, সো বুয়েট, বুটেক্স, দেন এমআইএসটি, ডিইউ এর মেইনলি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলি, আর হচ্ছে আইইউটি, সেগুলি মেইনলি টার্গেট করছিলাম। এবং সাথে একই সাথে চুয়েট, রুয়েট, কুয়েট, সাস্ট এগুলোরও আমার টার্গেট ছিল। এগুলি আমার একদম এইচএসসি ডে 1 থেকে আমি সিরিয়াস ছিলাম এই অ্যাডমিশন নিয়ে। সেবাসী প্রি অ্যাডমিশন প্রিপারেশন, মানে মেইনলি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং। সো প্রি অ্যাডমিশন প্রিপারেশন মানে যেই প্রিপারেশন নিবা ওইটারই কোশ্চেন ব্যাংক সলভিং। সো সেই ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদের জন্য ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং, এবং যারা ভার্সিটি প্রিপারেশন নিবা তাদের জন্য ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভিং। এখানে কোশ্চেন ব্যাংক বলতে উদ্ভাসের প্রতি বছর একটা বই থাকে, মানে কোশ্চেন ব্যাংক। সো মেইনলি উদ্ভাসের যে কারেন্টলি ওরা যেই 25 ব্যাচ থেকে যে কোশ্চেন ব্যাংকটা বের করছে সেটাতে সাবজেক্ট ওয়াইজ, মানে মাস্টার কোশ্চেন ব্যাংক যেটা থাকে ওটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ আলাদা, যেমন ফিজিক্সে একটা, কেমিস্ট্রি একটা, ম্যাথ একটা। সো ওরকম কিন্তু আমাদের বেলায় বা আমাদের আগে যেরকম ছিল যে
একটা বইয়ের মধ্যেই সব থাকতো। সো ওইটাকে বোঝাচ্ছি। সো ওইখানে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বুয়েট, তারপর চুয়েট, রুয়েট, কুয়েট, বুটেক্স, এমআইএসটি, আইইউটি, দেন সাস্ট, এইসবের কোশ্চেনগুলা সব চ্যাপ্টার ওয়াইজ অ্যান্ড টাইপ ওয়াইজ আকারে থাকে। সো এই বইটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের বাইবেল। সো এখান থেকে হুবহু কোশ্চেন অনেক জায়গায় তুলে দেয়। মানে ইঞ্জিনিয়ারিং এক্সামে কিন্তু এটাই হয়, যেমন আমাদের বেলায় বুয়েট রিটেন এক্সামে রুয়েটের একটা হুবহু কোশ্চেন তুলে দিছে এবং কুয়েটের একটা হুবহু কোশ্চেন তুলে দিছে। দেন আমরা কুয়েটে এক্সাম দিয়েছিলাম, ওইখানে আইইউটির একটা কোশ্চেন তুলে দিছে। সো এরকম শাফেলিং হয় মানে এই ইউনিভার্সিটি কোশ্চেন, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেন ব্যাংকটাকে বাইবেল বলা হয়। সেই ক্ষেত্রে ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। উদ্ভাসেরই আরেকটা কোশ্চেন ব্যাংক আছে ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংক, এটা মূলত যারা ভার্সিটি কোর্স এনরোল করে তাদেরকে দেওয়া হয়, আর ইঞ্জিনিয়ারিং এর সাথে যারা বায়োলজি কোর্স নেয় তাদেরকেও দেওয়া হয়। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সাথে বায়োলজিরও কোশ্চেন থাকে এবং সব ভার্সিটিগুলি কোশ্চেন থাকে, যেমন ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, দেন জিএসটি। সো এরকম সব ভার্সিটিগুলার কোশ্চেন এইখানে মানে চ্যাপ্টার ওয়াইজ অ্যান্ড টাইপ ওয়াইজ দেওয়া থাকে। সো এইটা আমি মূলত এইচএসসির আগে একবার অ্যাটলিস্ট সলভ করতে বলবো। সো আমি এটা মানে এই কোশ্চেন ব্যাংক পুরা করতে পারিনি, কিন্তু অ্যাটলিস্ট অনেক মেজরিটি চ্যাপ্টার্স এইচএসসির আগে একবার পড়ছিলাম। সো এটা হলো আমার মানে কলেজ প্রিপারেশনটা। এবার আসি মেইন যেই। সো প্রথমত টার্গেটস। আচ্ছা, টার্গেট আমি যেটা বললাম যে ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি টার্গেট নিয়েছিলাম। এখন কিভাবে কি করতাম সেটা নিয়ে আসি। সো আমি মেইনলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনই 90% টাইম নিতাম, মানে উইকে 7 ডেজ। সো 6 ডেজ আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য দিতাম আর ভার্সিটির জন্য আমি 1 ডে, মানে মূলত ওই দিন আমি ভার্সিটি বায়োলজিটা পড়তাম মূলত। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে আমি যেটা করতাম যে উদ্ভাসের উইকলি ফলো করতাম। উদ্ভাসের যেই উইকে যে কয়টা চ্যাপ্টার দেয় ওরকমই ফলো করতাম। সো উদ্ভাসের উইকলি অনুযায়ী আমি প্রথমত মানে 6 দিন যেহেতু নিতাম, সো ফিজিক্স 2 দিন, দেন কেমিস্ট্রি 2 দিন, ম্যাথ 2 দিন, এভাবে করে আগাই। তো ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স যেই 2 দিন নিতাম ওইখানে আমি যেই যেই জিনিস পড়তাম সেটা হলো উদ্ভাসে যে কোশ্চেন ব্যাংক, ওই মাস্টার কোশ্চেন ব্যাংক ওইটা, দেন এটার পর কনসেপ্ট বুকটা পড়তাম, এটা খালি আমি ফিজিক্সের ক্ষেত্রে পড়তাম। দেন মেইন বই পড়তাম, মেইন বুক। তারপর যে ইন্ডিভিজুয়াল কোশ্চেন ব্যাংক থাকে, যেমন বুয়েট প্রিলি কোশ্চেন ব্যাংক, তারপর আইইউডি কোশ্চেন ব্যাংক, দেন বুটেক্স কোশ্চেন ব্যাংক। সো ওগুলি করতাম। ওগুলি মেইনলি আমি প্রত্যেকদিন না হলেও অ্যাটলিস্ট উইকে 3-4 দিন মানে একটা একটা করে সলভ করতাম এক্সাম ফরম্যাটে। ওইটা কিন্তু লাস্টে এক্সাম দেওয়ার মতো একটা অপশন আছে, ইভেন অনলাইনেও দেওয়া যায়। সো ওরকমভাবে দিতাম আর কি। এবার সেই ভার্সিটি প্রিপারেশন। উদ্ভাসে যে উইকলিগুলি হইতো মূলত, উদ্ভাসে আমি তো ইঞ্জিনিয়ারিং কোর্স এনরোল ছিলাম, কিন্তু অনলাইনের ক্ষেত্রে ভার্সিটির উইকলিগুলোও দেওয়া যেত। আর সবচেয়ে ভালো জিনিস যেটা যে ভার্সিটি মানে প্রথম উইকে আমাদের যে যে চ্যাপ্টার পড়ানো হইতো ওই চ্যাপ্টার অনুযায়ী ভার্সিটি উইকলি দেওয়া যেত। সো উদ্ভাসে আমি ভার্সিটি উইকলি এক্সামগুলো দিতাম অনলাইনে, মানে আমাদের যে উইকলি এক্সাম তার আগে দিয়ে দিতাম। সো এটার সাথে আমি ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভ করতাম। দেন বায়োলজির ক্ষেত্রে যে টিপস অ্যান্ড ট্রিক্স ওগুলো ফলো করতাম মুখস্থ করার জন্য। আর বায়োলজি অত ভালো করে আমার পড়া হয়নি, মানে অ্যাডমিশন টাইমে মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা এত মানে বেশি যে বায়োলজি ওইভাবে আমি পড়তে পারি না। সো যার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে আমার বায়োলজিতে মার্ক কম আসছে। বায়োলজিক্যালি ঢাকা ইউনিভার্সিটি আর খুলনা ইউনিভার্সিটিতে অ্যান্সার করছিলাম, রাজশাহী ইউনিভার্সিটি আর ওই সাস্টে আমি বায়োলজি অ্যান্সার করি নাই। সো ভার্সিটি প্রিপারেশনটা আমার মেইনলি আর বায়োলজির ক্ষেত্রে অত ভালো হয়নি, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে আরেকটা জিনিস করতাম। এইখানে যখন আমি এই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করতাম, তারপর মেইন বুক করতাম, ওইটার সাথেই আমি একই সাথে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা করে ফেলতাম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এবং কোশ্চেন ব্যাংক যখন আমি করতাম তখন মানে মেইন এক্সামের মতো করেই করতাম, মানে ক্যালকুলেটর ইউজ করতাম না। অ্যাজ আমরা জানি যে ভার্সিটি
অ্যাডমিশন টেস্টে আমাদের কোনো ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, সো ক্যালকুলেটর ছাড়াই করা ট্রাই করতাম এবং ওইটার জন্য শর্টকাটগুলি শিখে রাখতাম। মূলত ওই উদ্ভাসের আমি ম্যারাথন ক্লাসটা ফলো করতাম। উদ্ভাসী ইঞ্জিনিয়ারিংয়ে যে ম্যারাথন ক্লাসটা হইতো ওইখানে আমি তো ইংলিশ ভার্সনে ছিলাম, সো আমাদের ইংলিশ ভার্সনে ফিজিক্স ক্লাস নিত আসির ভাই, কেমিস্ট্রি নিত রোজেন ভাই, আর ম্যাথ নিত হচ্ছে অর্ক ভাই। সো ওনাদের ক্লাসেসগুলো করতাম, ওনারা ক্লাসের মধ্যেই ভার্সিটির জন্য যে যা যা লাগবে মানে শর্টকাটগুলি ওগুলি দেখাই দিত ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি। সো এই শর্টকাটগুলি শেখাটা ম্যান্ডেটরি ফর ভার্সিটি প্রিপারেশন। আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ক্যালকুলেটর হ্যাকস। সো এটা মূলত আমি কাজী রাকিবুল ভাইয়ের এসিএস এর কাজী রাকিবুল ভাইয়ের প্লে লিস্ট আছে একটা ক্যালকুলেটর হ্যাকস, ওইটা দেখছিলাম। সো ক্যালকুলেটর হ্যাকস মাস্ট ইম্পর্টেন্ট মূলত যে বুয়েট প্রিলি, তারপর রুয়েট প্রিলি, আইইউটি, যে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ এক্সাম আছে, তারপর কুয়েট ইঞ্জিনিয়ারিং এমসিকিউ এক্সামের জন্য ক্যালকুলেটর একটা বড় ওয়েপন। সো ক্যালকুলেটর হ্যাকসগুলি জানা খুব ইম্পর্টেন্ট। এবার আসি নেক্সট পার্ট, সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন। সো এখানে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনটা দেখাবো। সো প্রথমত আসি ফিজিক্সে। ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে মানে ডেপথে কোশ্চেন করা হয় এই ফিজিক্সে। মানে কেমিস্ট্রি কিন্তু নর্মালি ইঞ্জিনিয়ারিংয়ে থিওরি আসে, কুয়েটে খালি আমাদের বেলায় ম্যাথ বেশি আসছিল, কিন্তু নর্মালি কেমিস্ট্রি থিওরি আসে বুয়েট তারপর অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে। সো আর হায়ার ম্যাথও কিন্তু ম্যাথগুলা যে আসে মেজরিটি গেছে ম্যাথগুলো বইয়ের ম্যাথই হয়, বইয়ের ম্যাথই উঠায় দেয়। সো ইঞ্জিনিয়ারিংয়ে ডেপথে কোশ্চেন করা হয় ফিজিক্সে, সো ফিজিক্স একটু মানে বেশি এফোর্ট দিতে হয়। সো আমার ক্ষেত্রে আমি ফিজিক্সের প্যাটার্নটা এইভাবে সাজাইছিলাম যে শুরুতে আর কি ম্যারাথন ক্লাস করতাম, উদ্ভাসের ম্যারাথন করতাম। দেন আমার যেহেতু এইচএসসি লেভেলে অনেক কনসেপ্ট ক্লিয়ার ছিল, সো ম্যারাথন ক্লাসেই আমার এনাফ হয়ে যেত। মানে ম্যারাথন ক্লাসে যে অ্যাডিশনাল জিনিসগুলি পড়াইতো যেগুলি এইচএসসিতে আমি করি নাই, সো সেগুলি সলভ করে নিতাম। কিন্তু আমার মেজর মানে এইচএসসিতেই ভালো প্রিপারেশন ছিল, সো ক্লাস আমার ওইভাবে লাগে না, যে ম্যারাথন ক্লাসে এনাফ হয়ে গেছিলো। সো এরপরে আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করতাম এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করতাম মানে টানা অনেকবার সলভ করতাম যতক্ষণ না ওইটা মানে আত্মস্থ হচ্ছে, মানে কোশ্চেন দেখেই পারতেছে ওই টাইম পর্যন্ত আমি করতে থাকতাম। সো মানে অনেকবারই মানে এক বসাতেই এক চ্যাপ্টার বা একটা টাইপের 3-4 বার করে ফেলতাম। আর পরে ওগুলি আবার মানে যেমন থার্ড বা ফোর্থ উইক যাওয়ার পর ওগুলি আবার রিভাইজও দিতাম একই সাথে। সো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করতাম। এরপরে ফিজিক্সের ক্ষেত্রে আমি কনসেপ্ট বুকটাও করতাম, ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক। এরপর যে ফিজিক্সের ক্ষেত্রে ভার্সিটি কোশ্চেন ব্যাংকও করতাম। সো এগুলি কিন্তু এমন না যে একবার একবার করতাম, এগুলি বারবার করতাম যাতে মানে মনে থাকে আর কি। কারণ যখন একটা অ্যাডমিশন এক্সামে বসা হয় তখন কিন্তু একটা সাবজেক্টের উপর এক্সাম হয় না, একসাথে 6-7-8টা সাবজেক্টেরও এক্সাম হয়, ইভেন 9টাও ইংলিশ থাকলে। এরপর আমি প্র্যাকটিস বুক করি নাই, সো এরপর আমি প্র্যাকটিস করতাম। সো প্র্যাকটিস বলতে প্র্যাকটিস বুক না, আমি প্র্যাকটিস করতাম মূলত কোশ্চেন ব্যাংক থেকেই। ওই যে ইন্ডিভিজুয়াল যে কোশ্চেন ব্যাংক দিছিল যেমন বুয়েট প্রিলি কোশ্চেন ব্যাংক, বুটেক্স কোশ্চেন ব্যাংক, রুয়েট, আমাদের বেলায় কোশ্চেন ব্যাংক দিয়েছিল সিকের ওয়েট কোশ্চেন ব্যাংক, কারণ আমাদের রুয়েট একটা এক্সাম হওয়ার কথা ছিল। সো ওই অনুযায়ী সিকের ওয়েট কোশ্চেন ব্যাংক দিছিল, সো ওইটা সলভ করতাম। দেন বুয়েট রিটেন কোশ্চেন ব্যাংক, বুয়েট রিটেন যদিও পরে দিছিল কোশ্চেন ব্যাংকটা, সো আইইউটি কোশ্চেন ব্যাংক ওইটা সলভ করতাম। সো আর আমাদের সাস্টের কোশ্চেন ব্যাংকটা দেয়নি, কারণ সাস্ট আমাদের বেলায় গুচ্ছে হওয়ার কথা ছিল, যদিও পরে আমাদের বেলায় আর কি ভাঙছে। সো ওইভাবে আর কি কোশ্চেন ব্যাংক সলভ করতাম। সো এটা আমার ফিজিক্সের ক্ষেত্রে প্রিপারেশনটা গেলে। এরপর কেমিস্ট্রির ক্ষেত্রে আমি প্রথমত ম্যারাথন ক্লাসটা করতাম, দেন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করতাম। তারপর কেমিস্ট্রির ক্ষেত্রে কনসেপ্ট বুক করতাম, মানে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক করতাম হ্যাঁ, প্লাস বুক মূলত যেই থিওরি পার্ট আছে ওইটার জন্য আর কি, মানে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকে আর কি ছন্দ আকারে দেওয়া থাকতো কিভাবে আর কি মনে রাখা যায় জিনিসটা, সো ওগুলি ফলো করতাম, এমন না যে কনসেপ্ট বুক পুরোটা করতাম। সো এরপর এখানেও ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা দেখতাম। তারপর এটার ক্ষেত্রেও সেম প্র্যাকটিস, ইভেন শুধু ম্যাথ না থিওরিও আমি লিখে লিখে প্র্যাকটিস করতাম। সো এগুলিও কোশ্চেন ব্যাংক, তারপর বই থেকেও প্র্যাকটিস করতাম। সো
কেমিস্ট্রি ক্ষেত্রে বই থেকেও প্র্যাকটিস, কারণ কেমিস্ট্রি কিন্তু 60%-এর মতো থিওরি, আর অ্যাডমিশনে 70-80% কোশ্চেন থিওরিটিক্যালি আসে। তো সিকে রুয়েটে আর কি ম্যাথ আসে বেশি কেমিস্ট্রি থেকে, কিন্তু বুয়েট, তারপর বুটেক্স, আইইউটি এইসব জায়গায় কিন্তু কেমিস্ট্রি থেকে থিওরি বেশি আসে। সো এবার আসি হায়ার ম্যাথ। সো হায়ার ম্যাথের ক্ষেত্রে আমি প্রথমত ম্যারাথন ক্লাস করতাম অ্যাজ ইউজুয়াল, দেন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করতাম। ম্যাথের ক্ষেত্রে আমি কনসেপ্ট বুক করি নাই, মেইন বইয়ের ম্যাথই করতাম। যে এসইউ আহমেদে আমি অ্যাডমিশন টাইমে কেতাবুদ্দিন অত করি নাই, কারণ কেতাবুদ্দিন আমার এইচএসসির টাইমে একবার ভরা হয়েছিল অনলি। সো আমি এসইউ আহমেদেই কমফোর্টেবল ছিলাম, সো এসইউ আহমেদই বারবার করতাম। দেন এটার ক্ষেত্রেও ভার্সিটি কোশ্চেন ব্যাংক করতাম ইন প্র্যাকটিস। আর প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই ক্যালকুলেটর হ্যাকস আর ফর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অ্যান্ড শর্ট ট্রিক্স বা হ্যান্ড ট্রিক্স ফর ভার্সিটি প্রিপারেশন ম্যান্ডেটরি। সো ম্যাথের ক্ষেত্রে আমি প্র্যাকটিস বই থেকেই করতাম মেনলি, কোশ্চেন ব্যাংক অত করতাম না, কারণ ম্যাথের কোশ্চেন ম্যাক্সিমামই বই থেকে আসে। এরপর হচ্ছে বায়োলজি। আমি বায়োলজি আর ইংলিশ এটা অত ইফোর্ট দিয়ে পড়ি নাই, কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এফোর্ট দেওয়ার সময় বায়োলজি আর ইংলিশের জন্য অত টাইম থাকে না। সো বায়োলজি মেইনলি আমি পড়তেছিলাম ডিউর জন্য। সো অন্যান্য ইউনিভার্সিটি তখন মাথায় ছিল না, সো ডিউর জন্য মেইনলি পড়তেছিলাম। সো আমি যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক ছিল ওইখান থেকে আর কি পড়তাম, ওইখান থেকে টপিকগুলি সিলেক্ট করে যেই টপিকে কোশ্চেন আসতো ওগুলি আমি বই থেকে পড়ে নিতাম। সো বই এখানে সাজেস্ট হচ্ছে আবুল হাসান আর গাজী আজমলের। আর যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছে তাদেরকে বলবো যে গাজী আজমল আর আবুল হাসানের যে ট্রান্সলেটেড বুক সেটা পড়তে, এটা উদ্ভাস থেকে দিয়ে দেওয়া হয়। সো উদ্ভাস থেকে আমাদেরও দিয়ে দেওয়া হয়েছিল, ওই ট্রান্সলেটেড বুক থেকে আমি টপিকগুলি সিলেক্ট করে করে পড়তাম। এরপর হচ্ছে বায়োলজির ক্ষেত্রে ওই টপিকগুলি সিলেক্ট করে পড়ে মানে একটা শর্ট নোটও করা যায় যে কি কি জিনিস বারবার আসতেছে। সো এটা কোশ্চেন ব্যাংক থেকে পড়ে না। সো বায়োলজি আমি ওইভাবে পড়ি না, কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ার পরে তো মানে টাইম থাকতো না। আর ওই এটার প্র্যাকটিসের ক্ষেত্রে ওই ডিউ মডেল টেস্ট যেগুলি থাকতো, ওই ডিউ কোশ্চেন ব্যাংকটা উদ্ভাস থেকে মানে ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট মানে ইঞ্জিনিয়ারিং কোর্স যারা কিনে তাদেরকেও একটা ডিউ কোশ্চেন ব্যাংক দেওয়া হয়। সো ওইখান থেকে প্র্যাকটিস করে নিতাম। এবার আসি ইংলিশ মূলত বুয়েটে আসে না, মেইনলি ইংলিশ আসে সিকে রুয়েট তিনটাতেই, চুয়েট কুয়েট রুয়েট তিনটা অ্যাডমিশন এক্সামে ইংলিশ আসে, দেন বুটেক্সে আসে, দেন আইইউটিতে আসে। আইইউটির ইংলিশটা ভালো লেভেলের কঠিন হয়। অ্যান্ড ডিউতে অনেকে চাইলে বায়োলজি বদলে ইংলিশ অ্যান্সার করতে পারে, সো ওইখানেও আসে। দেন এমআইএসটিতেও আসে 10 মার্কের ইংলিশ। সো এরকম অনেকজন সাস্টে আর কি অপশন থাকে যে বায়োলজি অথবা ইংলিশ। সো আরও অনেক ভার্সিটিতে ইংলিশ আসে। সো ইংলিশের ক্ষেত্রে আমি যে জিনিসটা সাজেস্ট করবো যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কিন্তু ইংলিশ আসে হাইয়েস্ট 5-10% মার্কস। সো ইংলিশ ভালো পাইলে কারো চান্স হবে না। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে মূলত এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টেই চান্স ডিসাইড হয়ে যায়। ইংলিশ জাস্ট র্যাঙ্কটাকে পুশ করে। সো সেই ক্ষেত্রে ইংলিশকে আমি অত এফোর্ট দিতে মানা করব। সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এফোর্ট দেওয়াই বেটার এর চেয়ে। সো ইংলিশের ক্ষেত্রে আমি জাস্ট ওই উদ্ভাসে 3টা ক্লাস দিছিল, ম্যারাথন ক্লাস, ওগুলি দেখছিলাম। আর যেই উদ্ভাসে যে ইংলিশ কনসেপ্ট বুক দিছিল ওইটা করছিলাম, তাছাড়া আর কিছু করি নাই। আর বাকিটা কোশ্চেন ব্যাংক, সো ওই ইন্ডিভিজুয়াল কোশ্চেন ব্যাংক ছিল ওইখান থেকেই পড়ছি বাকিটা। সো ইংলিশ অত আমি এফোর্ট দিইনি, কারণ অনেক স্টুডেন্ট আছে কুয়েটে ইভেন পড়তেছে এখনো ইংলিশ অ্যান্সার না করে। সো আইইউটিতেও অনেকে আছে যে ইভেন স্কলারশিপও পায় ইংলিশ অ্যান্সার না করে, কারণ ইংলিশ আইইউটিতে মাত্র 100-র মধ্যে 15 মার্ক আসে, 15% মার্কস। সো এইটা আহামরি অত মানে এফোর্ট দেওয়া উচিত না, কারণ ম্যাক্সিমাম মার্কে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথই বিয়ার করতেছে। এবার আসি নেক্সট স্লাইড, যে অ্যাডমিশন স্ট্র্যাটেজিস। সো অ্যাডমিশনের ক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজিস খুব ইম্পর্টেন্ট। প্রথমত হলো টিপস অ্যান্ড ট্রিক্স। সো টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে মেইনলি কী কী জিনিস ফলো করতে হবে। সো এতক্ষণ মানে একাডেমিক জিনিস বলছি, এবার আসি মানে একাডেমিকের বাইরে কী কী জিনিস ফলো করতে হবে। প্রথমত আমি যে জিনিসটা ফলো করতাম সেটা হলো টার্গেট বেস প্ল্যান। সো টার্গেট বেস
টার্গেট বেস প্ল্যান এটা হলো মূলত আমি প্রতিদিন, এটা আমি এইচএসসি এর সে কলেজ থেকেই ফলো করি, যে প্রতিদিন আর কি সকালবেলা আমি লিস্ট করতাম যে আজকের দিনে কি কি পড়বো। সো ওগুলা লিস্ট করতাম। সো একটা লিস্ট, দুইটা লিস্ট, এরকম করে করে কি কি পড়বো ওগুলি লিস্ট করতাম। সো একটা করে হয়ে যেত, এরকম টিক দিতাম। সো এইভাবে আর কি আমার পড়াগুলা সব গুছানো থাকতো। সো এটা একটা ভালো ওয়ে, ভালো মানে পড়া সব গুছানো রাখার জন্য। সেকেন্ড যেই টিপসটা সেটা হইলো মানে প্রচুর এক্সাম দেওয়া। আমি উদ্ভাসে তো উইকলি দিতাম, সাথে আমি উদ্ভাসে অফলাইন ক্লাস করতাম না, কিন্তু আমি উদ্ভাসে ডেইলি এক্সামগুলি যায় যায় দিয়ে আসতাম। উদ্ভাসে যায় দিয়ে আসতাম ডেইলি এক্সামগুলি। আর উদ্ভাসে অফলাইন ক্লাস তো করতাম না, সো যে ডেইলি এক্সামগুলি ছিল ওগুলি যায় দিয়ে আসতাম। এবং আমি একই সাথে এসিএস এও অ্যাডমিটেড ছিলাম। এসিএস এর যে অ্যাচিভ, যে অফলাইন এক্সাম সেন্টার ফার্ম গেটে, ওইটায় অ্যাডমিট হয়েছিলাম, ওইখানেও যায় যায় এক্সাম দিয়ে আসতাম। অ্যান্ড বাসায়ও আমি ওরকম কোশ্চেন ব্যাংক থেকে এক্সাম দিতাম। সে বা বেশি বেশি এক্সাম দাও এবং এক্সামের মতো করে এক্সাম দাও। বাসায় দিলে অনেকে অনেক সময় মানে একটা বড় রাফ পেজ নিয়ে এক্সাম দেয়, কিন্তু তা না, আমি ওই কোশ্চেনের মধ্যেই আর কি রাফ করতাম। কারণ আমার মেইন যেই অ্যাডমিশন এক্সাম, স্পেশালি ভার্সিটি এক্সামগুলা, আমার কিন্তু কোশ্চেনের মধ্যেই রাফ করতে হবে। বিশেষ করে ক্যালকুলেটর থাকে না, অনেক বড় বড় ক্যালকুলেশন আমার কোশ্চেনের ভিতরেই করতে হবে। সো আমি ওরকম মানে ওই এক্সামের মতো করেই এক্সামগুলা দিতাম। সো এরকম আর কি ওই টাইম ম্যানেজমেন্টটা আর কি মেনলি ম্যানেজ হয় এই ক্ষেত্রে। টাইম ম্যানেজমেন্ট, দেন এক্সামে বসা, এইসব। আর আরেকটা জিনিস, আমি উদ্ভাসে মেইনলি উইকলি যেটা, উদ্ভাসে কিন্তু ফার্মগেট ব্রাঞ্চের উইকলি এক্সাম হয় তেজগাঁও কলেজে। আমি মোহাম্মদপুর ব্রাঞ্চে অ্যাডমিটেড ছিলাম, কিন্তু আমি ওই তেজগাঁও কলেজে যাই এক্সাম দিতাম, কারণ তেজগাঁও কলেজে গেলে একটা অ্যাডমিশন মানে ফিল আসে। সো এই জন্য, কারণ মোহাম্মদপুর ব্রাঞ্চে সবাইকে চিনতাম, তো দেরি করে গেলেও মানে কোশ্চেন দিত অ্যান্ড এসির মধ্যে এক্সাম হইতো। কিন্তু তেজগাঁও কলেজে গেলে তো ওরকম আর সিচুয়েশন হয় না। সো আমি তেজগাঁও কলেজে যাই এক্সামগুলো দিতাম। সো এই জন্য আর কি, যে অ্যাডমিশনের একটা ফিল পাওয়ার জন্য। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে তাদের জন্য মাস্ট এটা। কারণ যারা ভার্সিটি প্রিপারেশন নিবে তাদের কনসেপ্ট মানে ওই রকম ক্লিয়ার না করলেও হবে, কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে তাদের ডেপথে যায় কনসেপ্টগুলো ক্লিয়ার করা, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলো ভালো লেভেলের কঠিন হয় এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কিন্তু ভালোই হার্ড কম্পেয়ার টু ভার্সিটি। সো এর জন্যই আর কি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলিতে একটা নির্ধারিত মার্কস থাকে বা ব্যারিয়ার থাকে, যে এরা এটা এক্সাম দিতে পারবে, সবাইকে এর জন্য এক্সামে বসতে দেয় না। সো ডেপথে যায় কনসেপ্টগুলো ক্লিয়ার করা, এটা খুব ইম্পর্টেন্ট। স্পেশালি এখানে আমি যে ফিজিক্সের কথা বলবো, ফিজিক্সে ম্যাথের ক্ষেত্রে বইয়ের ম্যাথই চলে আসে, আর কেমিস্ট্রি তো থিওরি আসে, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু ভালোই ডেপথে কোশ্চেন হয়, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে। সো কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। এরপর আসি ক্যালকুলেটর হ্যাকস। এটা তো বলতে গেলে ওয়েপন, ওয়েপন ফর ইঞ্জিনিয়ারিং এমসিকিউ। সো ইঞ্জিনিয়ারিং এমসিকিউ এক্সাম যেমন বুয়েট প্রিলি, রুয়েট প্রিলি, দেন আইইউটি, কুয়েট, দেন সাস্ট, এরকম যে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ এক্সামগুলি আছে সেগুলির জন্য ক্যালকুলেটর হ্যাকস জানা খুব ইম্পর্টেন্ট। ক্যালকুলেটর হ্যাকস মেইনলি, ক্যালকুলেটর হ্যাকস জানলে কি হয়, তোমার যেই বড় বড় লিমিটের ম্যাথগুলো আছে, লিমিট, দেন ডিফারেন্সিয়েশন, দেন ইন্টিগ্রেশন, দেন ট্রাইগোনোমেট্রি, এরকম যে বড় বড় ম্যাথগুলো আছে সেগুলি তুমি 1-2 সেকেন্ডেই ক্যালকুলেটরে করে ফেলতে পারবা। সো ক্যালকুলেটর হ্যাকস জানা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড ক্যালকুলেটরে ফাস্ট হইতে হবে। মানে অনেকটা ওই যে অনেকে আছে না গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করার সময় যে ফাস্ট হ্যান্ড চালায়, ওরকম লেভেলের ফাস্ট হইতে হবে ক্যালকুলেটর চাপা নিয়ে। কারণ বুয়েট প্রিলিতে মাত্র 100টা এমসিকিউ 1 ঘন্টা দেয়, দেন রুয়েট প্রিলিতেও 100টা এমসিকিউ 1 ঘন্টা, এখানে আবার 5টা করে অপশন থাকে। দেন আইইউটির ক্ষেত্রে টাইম একটু বেশি, 2 ঘন্টা দেয়। কিন্তু মানে যে জিনিসটা যে মানে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ এক্সামে মানে ভালো মার্কস পাইতে হলে অবশ্যই ক্যালকুলেটর হ্যাকস ভালোভাবে জানতে হবে। আরেকটা জিনিস হচ্ছে শর্টকাটস। শর্টকাটস কাইন্ড অফ আমি বলবো যে ওয়েপন ফর ভার্সিটি এক্সামস।
মানে শর্টকাটগুলি জানা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এটা শর্টকাট না, আমি যেটা বলি যে এটা হলো হ্যান্ড ট্রিক্স। মেইনলি ভার্সিটি এক্সামগুলোতে আমাদের হাতে ক্যালকুলেটর থাকে না, সো তখন ম্যাথগুলি কীভাবে অ্যাপ্রোচ করবো বা ম্যাথগুলো কীভাবে সলভ করবো এগুলি জাস্ট জানা। শর্টকাট জানা মানে যে মানে হাজারটা শর্টকাট শিখবা তা না, স্পেসিফিক কিছু ম্যাথে স্পেসিফিক কিছু কন্ডিশন যেগুলি আর কি মানে ফ্রি হ্যান্ডে করতে গেলে 3-4 মিনিট তোমার চলে যায়। সো ওই সব ম্যাথের ক্ষেত্রে শর্টকাট জানা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা ফিজিক্সে একটা ম্যাথ ছিল, ওটা আমি মানে সলভ করতে মানে সলভ করছিলাম, কিন্তু লাস্টে যে আর অ্যান্সারটা বসাইতে পারিনি, কারণ তার আগে এত বড় একটা ক্যালকুলেশন চলে আসছে। এটা মূলত রিটার্ন এক্সাম হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি, সো এত বড় ক্যালকুলেশন হয়ে গেছে আমি পরে আর করতে পারিনি। পরে আমি ওইখানেই ব্র্যাকেট দিয়ে মানে ইউনিটটা বসাই দিছি, কিন্তু পরে বাসায় যখন আসছি তখন যে উদ্ভাস থেকে সলভ দিছে ওখানে সলভে দেখলাম যে ওই ম্যাথটা একটু ডিফারেন্টলি অ্যাপ্রোচ করা লাগতো, কারণ আমার হাতে ক্যালকুলেটর নাই। সো ডিফারেন্টলি অ্যাপ্রোচ করলে ওইখানে আর কি পার্ট বাই পার্ট এলিমিনেশন হয়ে যেত এবং ক্যালকুলেশনটা ইজিয়ার হইতো। সো ভার্সিটি প্রিপারেশন ক্ষেত্রে আমি যেহেতু মানে ভার্সিটি মেইন প্রিপারেশন ছিল না আমার, সো আমি কিন্তু এটা মানে শিখি নাই। সো যারা সোললি ভার্সিটি প্রিপারেশন নেবা তাদের জন্য এইসব জিনিস খুব ইম্পর্টেন্ট, মানে এইসব জিনিসেই র্যাঙ্ক তোমার আগায় যাবে। আমার কিন্তু ঢাকা ইউনিভার্সিটির র্যাঙ্ক মেলা পিছনে আসছিল। সো এই যারা ইঞ্জিনিয়ার ভার্সিটি প্রিপারেশন নেবা তাদের জন্য শর্টকাট একটা বড় ওয়েপন। যত বেশি আর কি শর্টকাট জানবা, শুধু জানলেই হবে না, শর্টকাট মানে শর্টকাট দিয়ে সলভ করে প্র্যাকটিস করতে হবে প্রচুর, যাতে মানে পরীক্ষায় তোমার ম্যাথ দেখলেই আর কি তুমি বুঝতে পারো যে এখানে মানে কেমনি কি হবে। এবং তুমি যদি শর্টকাট ধরো অনেক জেনে গেছো বাট পরীক্ষায় দিয়ে আসতে পারো না, তো লাভ তো নাই, তাহলে তো না শেখার সমানই। আর আরেকটা জিনিস হলো লাস্ট পয়েন্ট, যেটা হলো এক্সাম। এক্সামের বিষয়ে আগেই বলছি, তো প্রচুর এক্সাম দিতে হবে। অ্যান্ড মানে এক্সাম মূলত দিয়ে গেলে হবে না, এক্সাম দিয়ে তোমার কিছু জিনিস তোমার করতে হবে। প্রথম জিনিস হলো টাইম ম্যানেজমেন্ট, যেটা অলরেডি ডিসকাস করছি যে টাইম ম্যানেজমেন্ট সিস্টেমটা মানে টাইম ম্যানেজমেন্ট জিনিসটা তোমার ঠিক করতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোমার আর কি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, যে কি কি জিনিস তুমি ভুল করতেছো সেগুলি আর কি বের করতে হবে। মানে যেগুলি যেগুলি মানে ঠিক করছো ওগুলি তো ঠিক করছো, বাট যেগুলি ভুল করছো কেন ভুল করছো, কিভাবে সলভ করা উচিত ছিল সেগুলি সেই জিনিসগুলি ঠিক করতে হবে। তুমি এক্সামে 0 পাও তাও সমস্যা নেই, কিন্তু তোমার আর কি যে জিনিসগুলি ভুল গেছে ওগুলি আর কি ঠিক করতে হবে। আর এইসব এক্সাম নিয়ে ডিপ্রেস হয়ে কোনো লাভ নাই। এইসব এক্সামে তুমি ফার্স্ট হও বা তুমি 10,000তম হও, কোনো লাভ নাই, মানে এটা কোনো ম্যাটারই করবে না। কিন্তু যেই যেই জিনিস ভুল করছো সেগুলি খুব ইম্পর্টেন্ট। বাট আমি যে বললাম যে 10,000তম হওয়া কোনো ম্যাটার করবে না, তাই বলে যে সবসময় দেবে এমন না। মিনিমাম তোমার উদ্ভাসে উইকলিতে 5 to 6 এর উপরে থাকতে হবে, কারণ সব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এগুলি মিলে তো সিটেই কয়টাই। সো ওরকম একটা রেঞ্জ মেনটেন করতে হবে। সো একটা এক্সাম হইতে পারে তুমি 10,000-এ যাইতে পারো, সো সমস্যা নেই, কিন্তু পরপর সব এক্সামে যেমন হবে তা না। আর সো এই জিনিসটাও দেখতে হবে। আর আরেকটা জিনিস, এক্সাম দিয়ে দিয়ে তোমার স্পিডটা বাড়াইতে হবে, স্পিড বুস্ট। সো স্পিডটা বাড়াইতে হবে, যে তুমি এই এক্সামে ধরো শেষ করতে পারলে না, কিন্তু পরের এক্সামে ওগুলি সব মানে ফিল আপ করে দিয়ে আসতে হবে। সো এরকম আর কি স্পিডটা তোমার বুস্ট করতে হবে এই এক্সামগুলো দিয়ে। সো নেক্সট পার্টে আসি। সো এই পার্টে আসি অ্যাডমিশন টেস্ট টাইম। মূলত যে অ্যাডমিশন টেস্টগুলি আমি দিছিলাম সেগুলির আর কি মানে প্যাটার্ন প্লাস ডিটেলস এবং ওই ওই পার্টিকুলার ইউনিভার্সিটিতে কী টাইপ কোশ্চেন আসে সেগুলি নিয়ে ডিসকাস করব। সো আমাদের অ্যাডমিশন জার্নি স্টার্ট হয় হচ্ছে বিউপির এক্সাম থেকে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। সো বিউপির যে আমি এফএসটি ইউনিটে এক্সাম দিছিলাম, মূলত সায়েন্স অ্যান্ড ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, 3টা সাবজেক্ট ছিল, সেগুলো সিএসসি, আইসি আর এনভায়রনমেন্টাল সায়েন্স। সো আমি মূলত ম্যাথ অ্যান্সার বায়োলজি অ্যান্সার করি নাই, সো আমার জন্য সিএসসি আর আইসি এই দুইটা ইউনিট ছিল। সো বিউপির কোশ্চেন প্যাটার্ন ছিল এরকম যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি, এই 4টা কোশ্চেন আসছো, প্রত্যেকটায় 20 মার্ক করে, 20টা এমসিকিউ। সো যে কোনো 3টা অ্যান্সার করতে হবে। সো আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা অ্যান্সার করছিলাম, সো আমার জন্য এনভায়রনমেন্টাল সায়েন্স ছিল না। তো যারা ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি অ্যান্সার করছে তারা এনভায়রনমেন্টাল সায়েন্স পাইছিল। আর যারা ম্যাথ বায়োলজি দুইটাই অ্যান্সার করছে এবং ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে একটা অ্যান্সার করছে তারা 3টা সাবজেক্টই আর কি মানে পাওয়ার মতো ছিল। সো বিউপি অ্যাডমিশন এক্সাম নিয়ে আমি অত সিরিয়াস ছিলাম না।
সো বিউপিতে আমার চান্স হয়নি। সো বিউপির তে একটা বড় স্ক্যাম খাইছিলাম, সেটা হইলো বিউপির আগের দিন আমি ওইভাবে প্রিপারেশন কিছুই নেইনি, জাস্ট অর্গানিক পড়ে গেছিলাম, অর্গানিক কেমিস্ট্রি। বাট অর্গানিকতে একটা কোশ্চেনও আসে নাই বিউপিতে, কিন্তু কেমিস্ট্রি ভালোই থিওরিটিক্যাল করছিল এবং ফিজিক্স আর ম্যাথ ছিল, মানে ম্যাথ ছিল ফিজিক্স আর ম্যাথে, কিন্তু কেমিস্ট্রি ম্যাক্সিমামই থিওরিটিক্যাল করছিল। কিন্তু মানে কোশ্চেন ইজি ছিল, প্যাটার্ন মানে একদম ইজি ছিল। আর 60টা যে 60টা এমসিকিউ, সো 1 আওয়ার মানে 60 মিনিট, সো আহামরি কঠিন কিছু না, কিন্তু তাও চান্স হইল না। কারণ মানে মেইনলি আমি বিউবি ওইভাবে সিরিয়াসলি নেইনি। সো সেকেন্ড অ্যাডমিশন টেস্ট আমি দিছিলাম বিএমইউ, যেটা হলো বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, এটার এফইটি ইউনিটে দিছিলাম, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। সো এখানে আসছিল মেইনলি একটাই সাবজেক্ট ছিল, নেভেল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, যেহেতু এটা মানে নেভিদের আন্ডারে একটা ইউনিভার্সিটি। সো এখানে আসছিল ওই আমাদের মানে এফইটি ইউনিটে। এখানে সায়েন্সের আরও একটা ইউনিট আছে, ফ্যাকাল্টি অফ ওশান সায়েন্স, ওখানে ওশান সায়েন্স আর ওশানোগ্রাফি, এই দুইটা সাবজেক্ট মনে হয়। সো দুইটাতেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশ আসে। সো আমি যে ইউনিট দিছিলাম ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এখানে সাথে আইসিটিটা আসছিল, আর যেটা ওশান সায়েন্স ইউনিট ছিল ওইখানে বায়োলজি আসছিল। সো প্রত্যেকটাতেই 20 করে, সো টোটাল 100 মার্কস, 100 টাইম সিকিউ, টাইম হইলো 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট, টোটাল 90 মিনিটস আর কি। সো এটাও প্যাটার্ন ইজি ছিল, অ্যান্ড এটার কোশ্চেন মোটামুটি ইজি ছিল। মানে মেইনলি এই বিউপি আর মেরিটাইম ইউনিভার্সিটি, এগুলি কোশ্চেন মেইনলি আসছিল ভার্সিটি স্ট্যান্ডার্ড, বাট ক্যালকুলেটর ছিল, সো ওই অনুযায়ী প্যাটার্ন ইজি। সো এখানে আমার মেরিট ছিল 477। সো ওয়েটিংয়ে মানে ফার্স্ট ওয়েটিংয়েই ছিলাম, সো কল আসছিল, ফার্স্ট ওয়েটিংয়েই ছিলাম 477, এবং সাবজেক্ট ওই একটাই, নেভেল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং। সো এটার প্রিপারেশন আহামরি কিছু না, ওই ভার্সিটি প্রিপারেশন নিলে বিউপি আর মেরিটাইম ইউনিভার্সিটি দুইটাই হয়ে যায়, ভার্সিটি প্রিপারেশনের মধ্যেই পড়ে। এরপরে যেই অ্যাডমিশন এক্সাম, সেটা মূলত এইটাও ডিসেম্বরে হয়েছিল। সো বিউপি মেইনলি 14 ডিসেম্বর হয়েছিল, আর মেরিটাইম ইউনিভার্সিটি তার 1 সপ্তাহ পর হয়েছিল, এবং তারও 1 সপ্তাহ পর, মেইনলি এটা ফ্রাইডে হয়েছিল আর এটা হয়েছে 1 সপ্তাহ পরের স্যাটারডে। তার 1 সপ্তাহ পর হয়েছিল এইউবি, যেটা হইলো অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ। সো এই ইউনিভার্সিটি হলো মানে পাবলিক অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, অ্যারো লিখি, অ্যারো ইউনিভার্সিটি, এটা এয়ারফোর্সদের আন্ডারে। সো এইখানে এটার কোশ্চেন প্যাটার্ন আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং এর ইজিয়ার ভার্সন, ইঞ্জিনিয়ারিং এর ইজিয়ার ভার্সন। সো এইখানে যাদের মূলত অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রিম থাকে, তারা এই ইউনিভার্সিটিটা টার্গেট করতে পারে, কারণ আমাদের যেই মেইন পাবলিক ইউনিভার্সিটি বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, এগুলাতে কিন্তু বা সাস্ট, এগুলাতে কিন্তু অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নাই, শুধু এমআইএসটিতে আছে আর এটাতেই আছে। এটা মানে ডেডিকেটেডলি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করা, আর এমআইএসটির অ্যারোনটিক্যালও অনেক ভালো। এমআইএসটিতে মূলত অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংটা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, এখানে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে অ্যাভিওনিক্স ডিপার্টমেন্টও আছে, এবং সাথে অ্যাভিয়েশন যেটা আছে ওইটাও আছে, তারপর এয়ারক্রাফট মেইনটেনেন্স ওইটাও আছে। সো এটার অ্যাডমিশন এক্সামে ছিল মেইনলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ। এখানে মূলত ম্যাথে মার্কস বেশি ছিল, ম্যাথে 40 মার্কস ছিল, ফিজিক্সে ছিল 30 মার্কস, কেমিস্ট্রিতে 20 মার্কস এবং ইংলিশে 10 মার্কস। সো এখানে ম্যাথে 40 মধ্যে 24 মার্ক ছিল আর কি এমসিকিউ, সো বাকি মার্ক রিটেন। ফিজিক্সের ক্ষেত্রেও 16 মার্ক এমসিকিউ, বাকিটা রিটেন। মূলত এখানে রিটেন, আর কেমিস্ট্রির ক্ষেত্রেও 12 মার্ক ছিল এমসিকিউ, বাকি 8 মার্কস রিটেন, এবং ইংলিশের ক্ষেত্রে 6 মার্ক ছিল এমসিকিউ, বাকিটা রিটেন। সো এখানে রিটেন কোশ্চেনগুলো মূলত 4 মার্কসের কোশ্চেন ছিল একটা, ম্যাথগুলা সব 4 মার্ক ছিল, এবং লেখার জন্য মোটামুটি ভালো 1 পেজ করে স্পেস ছিল। খালি ফিজিক্সের একটা কোশ্চেনে অল্প, মানে 1 পেজে 2টা কোশ্চেন ছিল, সো ওইটুকু জায়গায় হয়ে গেছিল, তো 4 মার্কের ম্যাথ ছিল, অত পেঁচায়নি। আর ইংলিশের ক্ষেত্রে একটা প্যারাগ্রাফ আসছিল রিটেনে 4 মার্কসের। সো এইটা ছিল এটার কোশ্চেন প্যাটার্ন। আর এখানেও হয়েছিল আমার মেইনলি 4th মেরিট লিস্টে কল পাইছিলাম, 76 ছিল পজিশন। আর আরেকটা জিনিস, আমি এই বিউপি, মেরিটাইম ইউনিভার্সিটি আর অ্যারোস্পেস এভিয়েশন, এই 3টা এক্সাম দিয়েছিলাম মেইনলি এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য, মানে অ্যাডমিশন এক্সামের ফ্লেভার নেওয়ার জন্য। সো মেইন অ্যাডমিশন এক্সাম আমাদের জানুয়ারিতে শুরু হয়েছিল 2025-এ। সো প্রথমত আমাদের এক্সাম ছিল কুয়েট।
সো মেইন অ্যাডমিশন এক্সামের মধ্যে সর্বপ্রথম আমাদের এক্সাম ছিল কুয়েট, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আমরা মেইনলি জানতাম যে সিকেরুয়েট একটা এক্সাম হবে, মানে কম্বাইন যে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ এক্সামটা হইতো ওইটা জানতাম, কিন্তু সাডেনলি হঠাৎ করে কুয়েট মানে ডিক্লেয়ার করে দিয়েছিল যে 11 জানুয়ারি এক্সাম দিবে। সো কুয়েটের ক্ষেত্রে কুয়েটে টোটাল 500 মার্কসের এক্সাম হয়, মূলত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলা 450 মার্কস। মেইনলি এই তিনটাতে 25 করে 75টা এমসিকিউ আসে, এক একটার মার্ক 6, এবং যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর সাথে ইংলিশ আসে, ইংলিশ আসে 50 মার্ক, যেটা 25টা এমসিকিউ 2 মার্ক করে। সো আর প্রত্যেকটাতে নেগেটিভ মার্কিং ছিল 25%। সো যে কুয়েটের অ্যাডমিশন এক্সাম, কুয়েটের যে জিনিসটা, কুয়েটে অর্গানিক থেকে অনলি 2টা কোশ্চেন আসছিল, এবং কুয়েটে যে কেমিস্ট্রি ছিল, কেমিস্ট্রি 21টা কোশ্চেনই ছিল ম্যাথমেটিক্যাল ছিল, এবং বাকি 4টা ছিল থিওরিটিক্যাল। সো কুয়েটে আমি কিছু ইজি ম্যাথ ভুল করি, যেমন ম্যাথের ক্ষেত্রে মানে একদমই ইজি ম্যাথ অনেক ভুল করি, মানে কোশ্চেন ঠিকমতো রিড না করতে পারে, মানে ইজি। সো কুয়েটের প্রিপারেশন, কুয়েটের র্যাঙ্কটা আমার 5000 ক্রস করছিল। সো সাবজেক্ট পাইছিলাম লেদার ইঞ্জিনিয়ারিং। সো কুয়েটের অ্যাডমিশন মানে অত ভালো হয়নি। সো পিছের দিকে সিরিয়াল হওয়াতে আমার মানে শিওর ছিলাম না যে কুয়েটে কল পাবো কি পাবো না। তো পরে কল পাইছিলাম। সো নেক্সট যে অ্যাডমিশন এক্সাম বুয়েট প্রিলি, এটা 23 তারিখ হয়েছিল জানুয়ারি। সো বুয়েট প্রিলি নিয়ে আমি অত মানে চিন্তায় ছিলাম না, কারণ বুয়েট প্রিলি আমি জাস্ট ধরে রেখেছিলাম যে 1 ঘন্টা মাথা ঠান্ডা লাগলেই আমার চান্স হয়ে যাবে। সো বুয়েট প্রিলি ছিল 100 মার্ক। সো পুরোটাই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। সো ফিজিক্সে 33টা, কেমিস্ট্রি 33টা, ম্যাথ 34টা, এরকম 100টা র্যাঙ্কসকে মানে 1 ঘন্টা। আর ছিল এখানে নেগেটিভ মার্কই ছিল। সো এখানে আমি অ্যারাউন্ড 70টা দাগাইছিলাম। সো আমার মনে হয় 6টা ভুল গেছিল। সো আমার মনে হয় 62.5 এরকম কিছু মার্ক পাইছি। সো ইজিলি চান্স হয়ে গেছে। সো আমাদের কাট মার্ক অ্যারাউন্ড 45 থেকে 50-র মধ্যে ছিল 3টা শিফটে। সো পরের এক্সাম যেটা চুয়েট ছিল 1 ফেব্রুয়ারি। সো চুয়েটে প্যাটার্নটা ছিল 500 মার্কের রিটেন এক্সাম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 450 মার্ক, একটায় 150 করে 150 করে। সো প্রত্যেকটাতে 15টা করে কোশ্চেন আসছিল। সো টোটাল 45 কোশ্চেন্স, 10 মার্কস করে। আর ইংলিশের ক্ষেত্রে 50 মার্ক, এখানে ছোট কোশ্চেনও দিছিল, বড় কোশ্চেনও দিছিল, ওই অনুযায়ী মার্কিং ছিল। আর টোটাল টাইম ছিল 2.5 আওয়ার্স। আর কুয়েটের এইখানে কিন্তু টাইম ছিল 3 ঘন্টা। সো ভালো অ্যামাউন্টের টাইম দিছে, কিন্তু চুয়েটের ক্ষেত্রে 2.5 ঘন্টা দিছিল। সো চুয়েটের কোশ্চেন অত কঠিন হয়নি, ম্যাথটা ইজি আসলে, ফিজিক্স মোটামুটি ছিল, এবং কেমিস্ট্রিও মোটামুটি থিওরি ম্যাথের মিক্স ছিল। সো চুয়েট নিয়ে অত সিরিয়াস ছিলাম না, কারণ তখন বুয়েট প্রিলির রেজাল্টও দিয়ে দিছিল। সো আমি একদম বুয়েট রিটেনের জন্য ভালো করে পড়তেছিলাম। সো চুয়েট মেনলি অত এই ফোকাস আনিনি, কিন্তু চুয়েটের পরে দেখি 2241তম হয়েছিলাম। সো চুয়েটের রেজাল্টটা দেওয়ার পর খুশি ছিলাম, কারণ এটা মানে শিওর ছিলাম যে সাবজেক্ট আসবে, এবং সাবজেক্ট আসলো এমএমই, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেট্রোলজিক ইঞ্জিনিয়ারিং। সো চুয়েটের ক্ষেত্রে চুয়েটের রেজাল্ট আবার দিছিল রুয়েট রিটেনের আগের দিন। সো ঘুমাইছিলাম, আর একটা ফ্রেন্ড আর কি ডেকে উঠাইছে। তো চুয়েটের ক্ষেত্রে ওই বেসিক মানে এই কুয়েট আর বুয়েট প্রিলি এগুলি তো বেসিক ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, এর বাইরে তো কিছু না। সো বেসিক, আর চুয়েটেরটা তো রিটেনও। তো আর তারপর যে এক্সামটা ছিল রুয়েট প্রিলিমিনারি, এটা মূলত 7 ফেব্রুয়ারি ছিল। সো রুয়েট প্রিলিও এটাও হয়েছিল, এখানেও বুয়েটের মতো যে 100টা এমসিকিউ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 33, 34টা। সো এইখানে আবার একটা জিনিস হয়েছে যে বুয়েট প্রিলিতে 4টা করে অপশন থাকলেও এখানে কিন্তু ওই কুয়েটের ক্ষেত্রে কিন্তু 5টা করে অপশন আসতো এক্সামে, কিন্তু ওইগুলি 6 মার্ক ছিল বা টাইমও বেশি ছিল। কিন্তু রুয়েট প্রিলিতে টাইম ওই 36 সেকেন্ড হওয়ার পরও 5টা করে অপশন দিছে একটা এমসিকিউতে। সো এটা আমি জানতাম না যে 5টা অপশন আসবে, আমাদের মানে সার্কুলার ওয়ে লেখা ছিল না, পরে যাই দেখি 5টা করে অপশন। যাই হোক, তাও রুয়েট প্রিলিতে আমি 72টা দেখাইছি। রুয়েট প্রিলি কোশ্চেন আহামরি কঠিন ছিল না, ইজি ছিল। 72টা দেখাইছি, আমার সম্ভবত 2টা ভুল গেছিল। সো 68 থেকে 69-এর মধ্যে হয়তো পাইছি। সো রুয়েট প্রিলিও হয়ে গেছিল।
সো এরপরে আমাদের যে এই তিনটা এক্সাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ইঞ্জিনিয়ারিং ইউনিট ওইটা, বুয়েট রিটার্ন, ঢাকা ইউনিভার্সিটির সায়েন্স ইউনিট, এটা পরপর ছিল। এটা ছিল 12 ফেব্রুয়ারি, 13 ফেব্রুয়ারি, এটা ছিল 15 ফেব্রুয়ারি। সো জাহাঙ্গীরনগর এক্সামটা ছিল, প্যাটার্নটা আমার মনে নাই, কিন্তু মোস্ট প্রবাবলি 80 মার্কসের এমসিকিউ ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এবং একই সাথে বাংলা, ইংলিশ আর আইসিটি এগুলাও ছিল। এগুলা সম্ভবত 10 না 8 মার্কের ছিল, আর বাকি সব ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। সো আর প্লাস 20 জিপি এর উপর ছিল এসএসসি আর এইচএসসি। অ্যান্ড এখানে আমি পাইছিলাম অ্যারাউন্ড 73.5 100-এ এই টোটাল। সো জাহাঙ্গীরনগরে আমার চান্স হয়নি। আমার মেলসদের মধ্যে র্যাঙ্ক ছিল 605, অ্যারাউন্ড 450 পর্যন্ত টানছিল। সো আমার জাহাঙ্গীরনগরে ওয়েটিংয়েই ছিল, মানে চান্স আর হয়নি। সো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হচ্ছে বেসিক ভার্সিটি প্রিপারেশন। সো ভার্সিটি প্রিপারেশনের মধ্যেই পড়ে। আর এটাই যেহেতু মানে বায়োলজি অ্যান্সার করা লাগে না, বায়োলজি অ্যান্সার করতে হয় হচ্ছে ওই ডি ইউনিটে। সো যারা ভার্সিটি প্রিপারেশন নেবে বাট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়বে, সো তাদের জন্য এটা একটা ভালো অপশন। এরপর হচ্ছে বুয়েট রিটেন এক্সাম হয়েছিল। সো বুয়েট রিটেনের প্যাটার্ন তো আমরা সবাই জানি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ টোটাল 400 মার্ক থাকে, 40টা কোশ্চেন 10 করে। সো এখানে ফিজিক্সে 13টা, কেমিস্ট্রি 13টা, ম্যাথ 14টা। সো বুয়েট রিটেনে আমার চান্স হয়নি। বুয়েটে রিটেনে আমি অনেক ইজি ম্যাথ ভুল করছিলাম, অ্যারাউন্ড 5 থেকে 6টা ম্যাথ ভুল করছিলাম, কিন্তু মানে যেগুলি আর কি পারার কথা আর কি, কিন্তু আমি মানে ক্যালকুলেশন মিস্টেক, তারপর কোশ্চেন দেখতে ভুল করছি। সো এরকম কিছু ভুল করে আসছিলাম। সো বুয়েট রিটেন আমার হয়নি, সো এটা নিয়ে অত কিছু বলবো না। এবার সে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতেও র্যাঙ্ক অনেক খারাপ আসছিল। ঢাকা ইউনিভার্সিটি আমি মূলত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি অ্যান্সার করছিলাম। সো সবগুলি 25 করে, তো 4টা সাবজেক্ট 100, আর প্লাস জিপিএর আবার 20 আছে। সো ফিজিক্স আর কেমিস্ট্রি অনেক খারাপ আসছিল। সো আমি ওইসব রিলেটেড সাবজেক্টে ম্যাক্সিমামই অ্যাপ্লাই করতে পারি নাই। সো আমার র্যাঙ্কও 5000-এর উপরে আসছিল। সো লাস্টের দিকে সাবজেক্টগুলি আর কি পাইতাম অ্যাপ্লাই করলে। সো ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের বেলায় মানে ফিজিক্স, কেমিস্ট্রি মানে ভালোভাবেই কঠিন আসছিল। ম্যাথে মূলত আমার ম্যাথে মার্কস ভালো ছিল, কিন্তু বায়োলজিতে, ওই বায়োলজি আবার আমার প্রিপারেশন ছিল না, সো বায়োলজিতে আর কি কম আসছিল। সো ঢাকা ইউনিভার্সিটি অত ভালো হয়নি। এরপরে যদি যাই নেক্সট ছিল ডুয়েট রিটেন এক্সাম। সো ডুয়েট রিটেন এক্সাম এটার পরে অ্যারাউন্ড 20 ফেব্রুয়ারির দিকে ছিল। সো ডুয়েট রিটেনে যে জিনিসটা, ডুয়েট রিটেনে 350 মার্কস থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ। সো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটায় থাকে হলো 300 মার্ক। সো 30টা কোশ্চেন থাকে 10 করে, অ্যান্ড ইংলিশে থাকে হলো 50 মার্কস। সো এই সব টাইম হচ্ছে 2.5 ঘন্টা। সো এখানে ভালো টাইম, আর ম্যাথও কম থাকে। সো ডুয়েট রিটেনে আমাদের বেলায় কোশ্চেন ইজি আসছিল। সো ডুয়েট রিটেনে আমার র্যাঙ্ক অ্যারাউন্ড 1708 ছিল। সো ইটি পাইতাম, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মানে প্রথমে আর কি এমটি পাইতাম সম্ভবত, পরে মাইগ্রেশন এইটা। তো ডুয়েট রিটেনে আহামরি ওইভাবে কোশ্চেন করেনি, কিন্তু ডুয়েট রিটেনে যে ইংলিশটা করছিল, ইংলিশে প্যাসেজ দিছিল একটা, সিন কম্প্রিহেনশন, ওইখান থেকে কোশ্চেন দিছিল। এরপর আমাদের 22 ফেব্রুয়ারি, একদিন পরে এমআইএসটি এক্সাম ছিল। সো এমআইএসটিতে 200 মার্ক আসছিল, 200 মার্ক রিটেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ। এইখানে মেনলি ম্যাথ ছিল 90 মার্কের, দেন ফিজিক্স ছিল 70 মার্কের, কেমিস্ট্রি ছিল 30 মার্কের, আর যে ইংলিশ ছিল এটা 10 মার্কের। সো প্রত্যেকটাতে 5 করেছিল, 5 করে 40টা কোশ্চেন, 200। সো ইংলিশে যেই 5 2টা কোশ্চেন ছিল, ওইখানে আবার একটায় 5টা করে কোশ্চেন ছিল। সো ইংলিশ বলতে গেলে 1 মার্কেরই কোশ্চেন ছিল। সো এমএসটিতে র্যাঙ্ক ছিল 1146। সো প্রথমত আইপি পাইতাম, পরে মাইগ্রেশনে প্রবাবিলি মেকানিক্যাল পাইতাম, কিন্তু এমএসটিতে আমি ভর্তিও ছিলাম কয়েকদিন, পরে বুটেক্সের অ্যাডমিশন টেস্ট আসে, বুটেক্সে ওটা ক্যান্সেল করে বুটেক্সে ভর্তি হয়েছি। এরপরে আমাদের 28 তারিখ ছিল সাস্টের এক্সাম, 28 ফেব্রুয়ারি।
সো সাস্টের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মাস্ট অ্যান্সার করতে হয়, আর বায়োলজি অথবা ইংলিশ এখান থেকে একটা অ্যান্সার করতে, তো আমি ইংলিশ অ্যান্সার করছিলাম। সো সবাই খালি মানে সাস্ট নিয়ে একটা ভালো বিজনেস চলে যে সাস্টের কোশ্চেন অনেক কঠিন হয়, বুয়েটের চেয়েও কঠিন হয় সো সাস্ট নিয়ে অনেক, কিন্তু আমাদের বেলায় সাস্টের কোশ্চেন ইজি ছিল এবং এমসিকিউ যে অপশন সেগুলি 4টা করে অপশন সি ছিল। অ্যান্ড সাস্ট মানে ভার্সিটি অনেকটা ভার্সিটি স্ট্যান্ডার্ডই কোশ্চেন করে, কিন্তু ক্যালকুলেটর যেহেতু ছিল তো ইঞ্জিনিয়ারিং এর ভিতরেই বলা যায়। তো এইখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশে অ্যান্সার করছি, এবং এইখানে সাস্টের ক্ষেত্রে ফুল সিলেবাস থেকে কিছু কোশ্চেন করছে, মানে শর্ট সিলেবাসের বাইরে। আর সাস্টের র্যাঙ্ক ছিল 1223। সো এখানেও প্রবাবলি মেকানিক্যাল পাওয়া যেতাম, প্রথমে হয়তো পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ওইটা পাইতাম, পরে হয়তো মাইগ্রেশন এইটা আসতো। সো নেক্সট যে ইউনিভার্সিটিতে এখন পড়তেছি এটা ছিল 7 মার্চ বুটেক্স এর এক্সাম। সো আমার বুয়েট না মূলত রুয়েট এক্সাম হওয়ার পর থেকেই ডিসিশন নিছি যে মানে তো রুয়েট রিটেনের আগের দিনই চুয়েটের রেজাল্ট দেয়, সো চুয়েটে পড়বো এটা একটা মানে শিওর ছিল। পরে তো ওই বুটেক্সের আগেই ওই ফেব্রুয়ারির শেষেই আর কি, সাস্টেরও আগে প্রবাবলি, হ্যাঁ সাস্টেরও আগে বুয়েট আর রুয়েট একদিনে রেজাল্ট দেয়। তো তখন দেখলাম রুয়েটের র্যাঙ্ক আরও আগে, সো রুয়েটে বা চুয়েটে এই দুইটার একটাই পড়বো, এটা অনেকটা ডিসাইডেড ছিল। সো এরপর আর পড়ালেখা ওইভাবে করি নাই। বুটেক্সের আগের যে রাত ছিল, রাতে আমি মাত্র 4 ঘন্টা না 4.5 ঘন্টা ঘুমাইছিলাম, ওই রোজার সময় ছিল, সো এর পর আর ঘুমাইনি। সো বুটেক্সের অ্যাডমিশন এক্সাম ওইভাবেই দিতে গেছিলাম। সো এখানে বুটেক্সেও 200 মার্ক ছিল, টাইম 2 ঘন্টা। সো বুটেক্সে মেইনলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলাতে ছিল হচ্ছে 180 মার্ক। সো এইখানে মেইনলি 6 মার্ক করেছিল, 6 মার্ক করেছিল 30টা কোশ্চেন। সো ম্যাথগুলা যেহেতু 6 মার্ক, সো একটু হইলেও ছোট ছিল। আর ইংলিশে ছিল এখানে 20 মার্ক। সো এখানে 4টা কোশ্চেন ছিল 5 করে, মূলত ওই ন্যারেশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এইসব আর কি আসছিল ইংলিশের ক্ষেত্রে। সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মার্কটাই বেশি এখানেও অ্যাজ ইউজুয়াল। তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে সব ইন্ডিভিজুয়ালি যেমন 60 এরকম করে ছিল। তো বুটেক্সেও 3টা কোশ্চেন ফিজিক্সের শর্টের বাইরে থেকে আসছিল। আর বুটেক্সে নর্মালি কেমিস্ট্রি কোশ্চেনটা একটু হার্ড হয়, আর ফিজিক্স ম্যাথ তাহামরি কঠিন হয় না, নর্মালি ইজি হয়। সো বুটেক্সে 587 হই, অ্যান্ড ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এটা ভর্তি হয়ে পড়ে, আমার সেকেন্ড চয়েস ছিল এটা। সো বুটেক্সের পর কিন্তু আমাদের বড় একটা গ্যাপ গেছে, ঈদের গ্যাপ। সো আমি পড়ালেখা একদমই ছেড়ে দিয়েছি, তাও এই এক্সামগুলো দিয়েছিলাম। এই খুলনা ইউনিভার্সিটির এ আর বি ইউনিট, ডেটটা আমার মনে নাই কিন্তু একই দিনে হয়েছিল। সো এই ইউনিটে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইসিটি এই কোশ্চেনগুলো আসছিল, আর বি ইউনিটে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলি আসছিল। সো খুলনা ইউনিভার্সিটি এই ইউনিটে আর কি মানে নর্মাল ভার্সিটি স্ট্যান্ডার্ড, কিন্তু খুলনা ইউনিভার্সিটি কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেয়, ভার্সিটি প্রিপারেশন হইলেও ক্যালকুলেটর ইউজ করতে দেয় এখানে, দুইটাতেই দিছে। সো জিনিসটা ইজি হয়েছে। অ্যান্ড বায়োলজি এখানে বায়োলজি না পারলেও আর কি ভালো পজিশন আনা যায়। সো এইটা আমি মাথায় রেখে গেছিলাম। সো বায়োলজি রিটেন ভালো পারছি, কিন্তু মানে এমসিকিউ অত ভালো পারি নাই। সো কিন্তু এখানে আমার বি ইউনিটেই ভালো র্যাঙ্ক আসছিল 186, আর এখানে 290 আসছিল। এগুলি নিয়ে আলাদা ভিডিও করব, মানে এগুলি সেপারেট প্রিপারেশন, যে এখানে যে আইসিটি আছে ওইটার প্রিপারেশন, অ্যান্ড খুলনা ইউনিভার্সিটি যে আইসিটি কোশ্চেন ছিল ওইটা সলভ এই চ্যানেলে আছে, সেগুলি নিয়ে আলাদা ভিডিও হবে যে কিভাবে কি করছিলাম। সো নেক্সট আসি রাজশাহী ইউনিভার্সিটি এক্সাম নিয়ে। সো রাজশাহী ইউনিভার্সিটির এক্সামে তো মানে মেইনলি ফিজিক্স আর কেমিস্ট্রি মাস্ট অ্যান্সার করতে হয়, আর এইখানে ম্যাথের আলাদা 25টা কোশ্চেন থাকে, আর এখানে বলতো 25টা কোশ্চেন, এটাও 25টা। সো এখানে ম্যাথ আলাদা 25টা কোশ্চেন থাকে, বায়োলজির আলাদা 25টা কোশ্চেন থাকে, আর ম্যাথ প্লাস বায়োলজি মিলে আরেকটা স্লট থাকে 25টা কোশ্চেন। সো আমি ম্যাথ অ্যান্সার করছিলাম, সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। সো রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু
অ্যারাউন্ড মানে, আর এইখানের সাথে আইসিটি ছিল 5 মার্ক, মানে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি মাস্ট অ্যান্সার করতে হয়। সো এইখানে 25 25 50, এখানে 55 মার্কস, আর এখানে 25 মার্ক। সো 80টা এমসিকিউ, এখানে কিন্তু 100 মার্ক, মানে এক একটা এমসিকিউতে 1.25 মার্কস করে। সো এখানে যেহেতু মার্ক বেশি, সো অ্যান্সারও বেশি করতে হয়, কারণ একটা ভুল গেলেও 1 মার্ক পায়। সো 80টা এমসিকিউ 100 মার্ক, রাজশাহী ইউনিভার্সিটি এটা একটু প্যাটার্নটা একটু ডিফারেন্ট। 80টা এমসিকিউ 100 মার্ক হওয়াতে 1.25, সো একটা এমসিকিউ ভুল গেলে 1 পায়, মানে পুরা না পাইলেও অ্যাটলিস্ট 1 পায়। কিন্তু অন্যান্য অ্যাডমিশন এক্সামে যেখানে 0.75 পাইতো, মানে একটা ঠিক একটা ভুল হইলে 0.75 পাইতো, কিন্তু এইখানে কিন্তু 1 পায়। সো এই জিনিসটা আর কি কেয়ারফুল থাকতে হবে। সো রাজশাহী ইউনিভার্সিটির জন্য বেশি দাগাইতে হয়, কারণ আইসিটির 5টাই আমি দাগাইছিলাম। আইসিটি কিন্তু আমি অ্যাডমিশন টাইমে পড়ি নাই, তো রাজশাহী ইউনিভার্সিটিতে 5টাই অ্যান্সার করে আসি। সো রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে আমার র্যাঙ্ক ছিল 1116 প্রথম শিফটে সম্ভবত। তো এইখানে রাজশাহী ইউনিভার্সিটির প্যাটার্নটা একটু ডিফারেন্ট। এরপর সেই আইইউটির এক্সাম, লাস্ট অ্যাডমিশন এক্সাম। সো আইইউটির ক্ষেত্রে ম্যাথ, ফিজিক্স, দেন কেমিস্ট্রি, ইংলিশ, এই 4টা সাবজেক্ট আসে। ম্যাথে হচ্ছে 35 মার্ক, আর ফিজিক্সে 35 মার্ক, আর কেমিস্ট্রিতে এখানে কম 20 মার্কস, আর ইংলিশ হলো না, কেমিস্ট্রিতে এখানে 15 মার্কস, আর ইংলিশ 15 মার্কস। সো টোটাল হলো 2 আওয়ার্স এক্সাম। আর আইইউটির কোশ্চেন কিন্তু পুরো ইংলিশে হয়। সো আমি যেহেতু ইংলিশ ভার্সন ছিলাম, সো এখানে একটা বেনিফিট পাইছিলাম, ইংলিশ ভার্সন আর মিডিয়ামের স্টুডেন্টরা এখানে ভালো বেনিফিট পায়। সো বাংলা ভার্সনদের আর কি ইংলিশে একটু হ্যাবিট করে দেন আইইউটি এক্সামটা আসতে হয়। সো আইইউটি যেহেতু ভালো, মানে অনেক দেরিতেই হয়েছিল, সো আইইউটিতে মানে বাংলা ভার্সন স্টুডেন্টরাও ভালো কম্পিট দিছে। কিন্তু আইইউটির ক্ষেত্রে আমি যেটা বললাম, আমার বেশি অ্যান্সার করা হয়ে গেছিল, সো নেগেটিভ খাইছি প্রচুর। র্যাঙ্ক আসছিল 474। সাবজেক্ট প্রথমে পাইছিলাম মেকানিক্যাল, দেন মাইগ্রেশনের প্রবাবলি ত্রিপলি চলে আসতো যদি ভর্তি হইতাম। সো আইইউটির ক্ষেত্রে এই জিনিসটা আর কি, যে ইংলিশে কোশ্চেন, আর আইইউটির ক্ষেত্রে ইংলিশ কিন্তু একটু মানে অনেক কঠিন আসে, সো স্কিপ করাই বেটার। আমি এই জায়গাটা ভুল করছিলাম, আমি ইংলিশ অ্যারাউন্ড 7টা থেকে 8টা অ্যান্সার করে ফেলছি, কিন্তু ম্যাক্সিমামই ভুল গেছে যার মধ্যে। সো ইংলিশ অ্যান্সার করাটা আমার উচিত হয়নি, সো যার জন্য র্যাঙ্কটা পিছিয়ে আসছে। কারণ আইইউটিতে আমি অ্যান্সার করছিলাম অ্যারাউন্ড 75টার মতো, যেটা একটা ভুল ডিসিশন ছিল আমার, কারণ আমার একটা ফ্রেন্ড আইইউটিতে অ্যারাউন্ড 62 65 এরকম অ্যান্সার করে 117-এর মতো হয়েছিল। সো জিনিসটা হলো খুব বেশি দাগাই ফেলছিলাম আইইউটিতে। সো স্কলারশিপটা আসে নাই, সো 474, মানে একটু বেশি পিছনে চলে আসছে। যদিও ভালো র্যাঙ্ক, কিন্তু স্কলারশিপ না পাইলে আসলে আইইউটির এক্সপেন্সেসটা অনেক বেশি। সো এবার আসি নেক্সট পার্ট। আচ্ছা, আরেকটা কোশ্চেন যেটা আমার প্রায় শুনতে হয়, যে ওয়াই বুটেক্স, বুটেক্সে কেন অ্যাডমিট হলাম। আমার মূলত যেই সব জায়গায় আসতো, যেমন এমআইএসটিতে মাইগ্রেশনের পর আসতো এমই, দেন আইইউটি ত্রিপলি, দেন রুয়েটে আসতো ইটি, আর চুয়েটে আসতো এমএমই, সাস্টে আসতো এমই মাইগ্রেশনে, সো আর কুয়েটে আসতো এলি লাস্টের দিকে লেদার ইঞ্জিনিয়ারিং, আর ডিউতে প্রবাবলি ওয়েদার সায়েন্স এটা আসতো। সো ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা ফোকাস করছি, যে ঢাকায় থাকা, সো ঢাকায় থাকা, সো এদিকে চুয়েট, সাস্ট এগুলি আর কি, কুয়েট এগুলা তো হয় না। সো রুয়েটে যাওয়ার একটা প্ল্যান ছিল, বাট ওরা আর যায়নি। সো আর ঢাকার মধ্যে এমআইএসটি, আইইউটি, ডিউ, আর বুটেক্সের ডাইজেন কেমিক্যাল। সো এখানে মূলত প্রথমে আমি এমএসসি ভর্তি হয়েছিলাম, সো আইইউটি হব না এটা আগেই ছিল। আর ঢাকা ইউনিভার্সিটিতে আমার মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো মেইনলি ফোকাস ছিল, মানে টার্গেট ছিল। আর ইঞ্জিনিয়ারিং না পাইলে অ্যাটলিস্ট অ্যাপ্লাইড সাবজেক্টগুলি আর কি ছিল, পিওর সাবজেক্ট বা তার নিচে আর কি পড়বো না, এটা ডিসাইড করে নিয়েছিলাম। সো এমআইএসটি বুটেক্সের মধ্যে নিতে হইতো। সো এমআইএসটিও আমি মানে পরে ডিসিশন নিয়েছি যে এমআইএসটিতে কন্টিনিউ করবো না। তো বুটেক্সে এমএসসি ক্যান্সেল করে বুটেক্সে ভর্তি হয়েছিলাম। তো বুটেক্সের ভর্তি হওয়ার পরে আমার এই রুয়েটের আর কি ডেটটা ছিল। সো বুটেক্সে ভর্তি হয়েছিলাম তখন। বুটেক্সে প্রবাবলি আমি ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ের জন্য টার্গেট করছিলাম, বাট ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাইছি, যেটা আমার সেকেন্ড চয়েস।
সো তারপরেই এক সপ্তাহের মধ্যে আমার রুয়েটে কল ছিল, তখন রুয়েটে আসতো এমটিই, তো পরে দেখলাম মাইগ্রেশনে ইটিই চলে আসতো। তো যাই হোক, সো পরে বুটেক্সেই স্টে করছি, রুয়েটা যাইনি ঢাকায় থাকার জন্য, সো বুটেক্সেই লাস্ট পর্যন্ত স্টে করছি। সেটাই মেনলি রিজন, যে ঢাকায় থাকা প্লাস মানে পাবলিক ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস পাওয়া। এমআইসি কিন্তু পুরাটা পাবলিক না, যেহেতু আর্মিদের আন্ডারে, সো এর জন্য আর কি বুটেক্সটাকে চুজ করা। সো এই হলো পুরো ভিডিওটা। হোপফুলি ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি অ্যাডমিশন নিয়ে ভালো একটা গাইডলাইন পাইছো। আর কি কি রিলেটেড ভিডিওস লাগবে চাইলে কমেন্ট করতে পারো। সো বেস্ট অফ লাক এভরিওয়ান।